আসসালামু আলাইকুম, আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের আইসিটি বইয়ের প্রথম অধ্যায়। অনেক কিছু নতুন এসেছে, অনেক কিছু বলতে অনেক ইনফরমেশন নতুন করে অ্যাড হয়েছে। আমি তোমাদেরকে বই থেকে কেন দেখাচ্ছি, কারণ বইয়ের যেসব বিষয়গুলো তোমাদেরকে এক্সট্রা করে পড়তে হবে সেটা এখান থেকে আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। এর আগেও তোমরা আমার অনেক ভিডিও দেখেছো, তার ধারাবাহিকতায় তোমরা অনেক বেশি কমেন্ট করেছো যে আইসিটি নিয়ে আলোচনা করার জন্য। তাই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিচ্ছি, ভিন্ন রকম কিছু দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা উপকৃত হতে পারো। যেমন করে ধরো, আমরা এই বইটা নিয়ে আলোচনা করব যেখানে যেসব বিষয়গুলো এমসিকিউ আকারে অথবা ক প্রশ্ন আকারে আসবে সেগুলো আমরা এখান থেকে এক্সট্রা করে দেখে নিব। প্রথম টপিক হলো বিশ্বগ্রামের ধারণা। বিশ্বগ্রাম কি? গ্রাম বলতে বোঝায় যে যেখানে একজন একজনের সাথে সহজে দেখা করতে পারে, সকালে উঠেই কথা বলতে পারে বা যখন ইচ্ছা কথা বলতে পারে, সেরকম। তো বর্তমানে বিশ্বটাও এরকম হয়ে গেছে। তুমি চাইলে লন্ডন বা যে কোনো জায়গার যে কোনো মানুষের সাথে মুঠোফোনে বা ভিডিও কলের মধ্যে সরাসরি কথা বলতে পারবে। তো এই পুরো বিশ্বটাকে আমরা একটা কি করে ফেলেছি, গ্রামের মতো করে ফেলেছি। এই বিষয়টার ধারণা দেন তিনি হলেন কানাডিয়ান দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। খুবই বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই ভালো করে দেখবে। কোন দেশি দার্শনিক ছিলেন? কানাডিয়ান। এবং তিনি কি ছিলেন পেশায়? দার্শনিক ছিলেন। নাম কি ছিল? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। 60-এর দশকে সর্বপ্রথম কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত বিচরণ, স্থান এবং সময়ের বিলুপ্তি ঘটিয়ে সমগ্র বিশ্বকে একটি গ্রাম বা ভিলেজে রূপান্তর করা যেতে পারে সেই ধারণাটি সবার সামনে উপস্থাপন করেছিলেন। কত এর দশকে? 60-এর দশকে। কি করতে পারে? সময়কে সংকুচিত করে বা তাড়াতাড়ি তথ্যের দ্রুত বিচরণ, তথ্যকে যাতে তাড়াতাড়ি করে পাঠানো যায় তেমন। বিশ্বগ্রাম কি সেটা কিন্তু আসতে পারে তোমাদের প্রশ্নে, কতে আসতে পারে বিশ্বগ্রাম কি। গ্লোবাল ভিলেজ হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে। তো এইভাবে করে আমি তোমাদেরকে কেন দিয়ে দিচ্ছি, এর প্রধান কারণ, যেমন এই অংশটা কতে আসবে, এভাবে করে দেওয়ার কারণ যাতে তোমরা বিভিন্ন জায়গা থেকে তোমাদের খুঁজতে না হয়, তাই তোমাদেরকে এভাবে গুছিয়ে দিচ্ছি আমি। এরপর দেখো, এখানে কিছু ধারণা আছে, এই পড়াগুলো তোমরা পড়বে। সব আমি পড়ানোর প্রয়োজন নাই আমি মনে করি, কারণ রিডিং তোমরা নিজেরাই পড়তে পারবে, অনেক বড় হয়েছে এখন। এরপরের টপিক হলো যোগাযোগ। যোগাযোগ আমরা কি দেখি? কথন, লিখন কিংবা অন্য কোনো মাধ্যমে তথ্যের আদান প্রদানই যোগাযোগ, এবং এই যোগাযোগই এখন বিশ্বগ্রামের ধারণার প্রধান উপাদান। খুব বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান কোনটি? কোয়েশ্চেন আসতে পারে, এই জন্য এগুলো তোমাদেরকে সুন্দর করে আমি গুছিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে যদি দেখি, যেগুলো আমি পড়াচ্ছি না এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। যেমন বর্তমানে ওয়েব ব্রাউজিং, ইমেল, ফ্যাক্স, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইভা, গুগল মিট, জুম, এগুলোর সাহায্যে আমরা কি করি? একজন একজনের সাথে যোগাযোগ করি। বর্তমানে এই যোগাযোগ ব্যবস্থাকে টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ, ইনফরমেশন কমিউনিকেশন, এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে এই যোগাযোগকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবে। অন্যদিকে নিয়ম ও নিরাপত্তার বিষয়টি বজায় রেখে তথ্য স্থানান্তর বা শেয়ার করা হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে আমাদের কি করা? তথ্যকে স্থানান্তর করা বা শেয়ার করার বিষয়টাই বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে অংশগ্রহণকারীরা অডিও ভিজুয়াল পদ্ধতিতে সভা করতে পারেন। এখন বর্তমানে তো আমরা দেখি যে বড় স্মার্ট টিভির সামনে সুন্দর করে বসে একটা সভা করা যায়, অনেকজন মিলে বিভিন্ন জায়গা থেকে অ্যাড হয়ে কি করতে পারে? সভা করতে পারে, ভিডিও কলের মাধ্যমে সবকিছু আদান প্রদান করতে পারে। ইন্টারনেট ভিত্তিক এই পদ্ধতিগুলোর ব্যাপক জনপ্রিয়তার একটি বড় কারণ সময় এবং অর্থের সাশ্রয়। এটা উচ্চতর দক্ষতায় আসতে পারে। যে এই ইন্টারনেট ভিত্তিক পদ্ধতিগুলো এত জনপ্রিয় হওয়ার পেছনে কারণ নিচের কোনটি? হয় 1 দিতে পারে এই সময়, 2 দিতে পারে অর্থের সাশ্রয়, বা অন্যান্য কিছু দিতে পারে। এই জন্য সবসময় মনে রাখবে, হুবহু পড়লেই হবে না, তোমাকে ধারণা রাখতে হবে যে কোয়েশ্চেনটা কিভাবে আমার প্রশ্নে আসতে পারে। এরপরে আইওটি, ইন্টারনেট অফ থিংস, এটা একটু করে জেনে রাখলে হবে, যদি এগুলো আমি তোমাদের জন্য এক্সট্রা করেই কালেক্ট করেছি এগুলো, যাতে তোমাদের সুবিধা হয়। পরবর্তী টপিক হলো কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট। আমরা যদি দেখি, বর্তমানে কিন্তু কর্মসংস্থান ভিন্ন রকম হয়ে গেছে, আগের মতো নাই। কর্মসংস্থানের তথ্য যোগাযোগ প্রযুক্তির কাজে লাগিয়ে এক দেশের নাগরিক ভিন্ন দেশের নাগরিকের বা প্রতিষ্ঠানের পক্ষে দূর থেকে কাজ করে থাকেন। এই কার্যক্রমকেই আউটসোর্সিং বা বহিরুৎসকরণ বলে। তো এটা আমি যদি তোমাদেরকে সুন্দর করে বোঝাই দিই, যেমন বর্তমানে ধরো
আমি এখানে বসে আছি, কিন্তু বিদেশ থেকে কোনো একটা প্রতিষ্ঠান আমাকে বলল যে আমার এই কাজটা আপনি অনলাইনের মাধ্যমে করে দেন, তাহলে আমি তার কাজটা করে দিলাম। এই যে এক জায়গায় বসে অন্যজনের বা অন্য জায়গার কাজগুলো করে দেওয়া, এগুলোকে বলা হয় আউটসোর্সিং। এরপরে দেখো বর্তমানে আলাদাভাবে আমরা উবার কিংবা পাঠাও এরকমও সেবা দেখতে পাই, যেটা আমরা মেসেজ করলে সাথে সাথে কি চলে আসে এবং আমাদেরকে পিক আপ করে নিয়ে যায়। এগুলোও নতুন নতুন কর্মসংস্থান। আমরা বিভিন্ন সময় দেখি যে আমাকে একটা প্রতিষ্ঠান বলে আপনাকে আমি এত ডলার বা এত টাকা দিব, আপনি আমার এই কাজটা করে দেন। এগুলাকে বলা হয় চুক্তিভিত্তিক কাজ। চুক্তিভিত্তিক কাজকে ফ্রিল্যান্সিং বা স্ব উদ্যোগের কাজ বলা হয়। বিশ্বব্যাপী কয়েকটি জনপ্রিয় মার্কেট প্লেস বা জব শেয়ারিং ওয়েবসাইট যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ব্যালেন্সার, ফাইবার, এই বর্তমানে এখানে 4টা দেওয়া আছে। এগুলো উচ্চতর দক্ষতা আসতে পারে যে ফ্রিল্যান্সাররা যে ফ্রিল্যান্সিং করে বা আউটসোর্সিং যে কাজগুলো করে সেগুলোর মার্কেট প্লেস কোনগুলো, আসলে তোমার নিচে এইগুলোর বাইরেও অপশন থাকতে পারে, যদিও আসার কথা না, কিন্তু তাও তোমরা একটু এক্সট্রা করে জেনে নেওয়ার চেষ্টা করবে সবসময়। তাও এই 4টাই ভালো করে মাথায় রাখবে, আশা করি এখান থেকে হুবহু কমন পড়বে। ইত্যাদি ডেটা অ্যানালাইসিস, কপি রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এফিলিয়েট মার্কেটিং, এগুলো সম্পর্কে যদি একটু একটু করে বলি, কপি রাইটিং মানে তোমাকে বিভিন্ন জায়গার আর্টিকেল দিবে, সেগুলো তুমি সুন্দর করে গুছাবে নিজের মতো। গ্রাফিক্স ডিজাইন তোমরা সবাই জানো, সফটওয়্যার ডেভেলপ সম্পর্কেও জানো, এরপর ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কেও জানো। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটা মার্কেটিং, এটা সম্পর্কে হয়তো তোমরা জানো না। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কেউ একজন ধরো দারাজের একটা প্রোডাক্ট, কিন্তু আমাকে বললো যে আমি তোমাদের কাছে এগুলোকে প্রমোশন করবো এবং একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে যদি তোমরা কিনো তাহলে সেখান থেকে আমাকে কমিশন দিতে থাকবে। তো এগুলোকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা এসইও বলি, যেটার মাধ্যমে ভিডিও তোমাদের কাছে যায়, মূলত সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বিভিন্নভাবে করা যায় এগুলো। গুগল অ্যাডসেন্স হলো যে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে অনলাইন প্রতিষ্ঠান যেগুলো আছে, যেখানে অ্যাড দিয়ে অ্যাডের মাধ্যমে টাকাগুলো, বা ধরো তুমি একটা ওয়েবসাইট বানালে সেখানে ছোট ছোট অ্যাড দিচ্ছ, এই অ্যাডের বিনিময়ে তোমাকে যে টাকাগুলো দিচ্ছে সেগুলো গুগল অ্যাডসেন্সের থ্রুতে পে করা হয়। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে এআই এর মতো অ্যাসিস্ট্যান্টের কথা বলছে। এরপরে হলো যে রিসার্চ অ্যান্ড সার্ভে মানে বিভিন্ন কিছু সম্পর্কে গবেষণা করা। এরপরে হলো যে আর্টিকেল ব্লগ রাইটিং বা বিভিন্ন রকমের ব্লগ লেখার কথা বলতেছে। এগুলো একটু করে তোমরা জেনে নিবে, তাও কিভাবে কোশ্চেন আসে এগুলো তো আমি বিস্তারিত বলে দিচ্ছি। এর পরবর্তী টপিক হলো যে আমাদের শিক্ষা মানে এডুকেশন নিয়ে আমরা এখন দেখব। কোভিডের পর থেকে 2020 সালে কোভিডের পর থেকেই দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষাগুলো অনেকটা অনলাইন নির্ভর হয়ে গেছে। মানে আমরা বেশিরভাগ এখন বর্তমানে দেখো তোমরা বেশিরভাগই অনলাইন থেকে পড়ছো, এবং এই ভিডিওটাও তোমরা অনলাইন থেকেই পড়ছো। এই অনলাইনের কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে করানো হয় গুগল মিট, ওয়েবএক্স, ফেসবুক মেসেঞ্জার, ইমো, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, জুম। এগুলা মানে এই সাধারণত এই অ্যাপসগুলোর মাধ্যমে কি করা হয়, মানে এই অ্যাপসগুলোর মাধ্যমে শিক্ষাদানের কার্যক্রমটা চালানো হয়। যদিও তোমরা সবচেয়ে বেশি জুমে ব্যবহার করেছো হয়তো অনেকে, অথবা অনেকে গুগল মিটও ব্যবহার করেছো, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো তো মানে তোমরা রেগুলার ইউজ করো। এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি তোমাদের এই ধরনের দাগানো বই প্রয়োজন হয় তোমরা আইসিটি বই নিতে পারবে আমার কাছ থেকে, এবং তোমাদের প্রায় বিভিন্ন রকম বইগুলো আছে। তোমরা যদি নিতে চাও তাহলে নিচে থাকা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, খুবই অল্প দামে বইগুলো নিতে পারবে। আর যদি ফ্রিতে চাও তাহলে ধারাবাহিকভাবে ভিডিওর শেষে কমেন্ট করবে যে পরবর্তী পার্টগুলো দেওয়ার জন্য, এভাবেও নিতে পারবে। গতানুগতিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের পরিবর্তে অনলাইনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যমে বিশেষত কম্পিউটার, ইন্টারনেট ও ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে বলা হয় ই লার্নিং। তাহলে এটা কতে আসতে পারে যে ই লার্নিং কি, খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে পরীক্ষায়, একটু ভালো করে দেখবে। দেখো এরপরে এখানে কি বলছে, ল্যাক অফ হিউম্যান এলিমেন্ট মানে এই যে মানুষের, আমরা জানি মানবীয় কিছু গুণবলী থাকে, এই গুণবলী বিষয় নিয়ে কি বলছে এখানে। সাধারণত ই লার্নিং আমরা জানি ইলেকট্রনিক যে লার্নিংগুলো বা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যে শিক্ষাটা পাওয়া যায় বা নেওয়া হয়, সেই শিক্ষাটা অনেক দেশেই কিন্তু চলে না। কেন চলে না? কারণ না চলার কারণ সেখানে তুমি মানবীয় গুণবলীগুলো অর্জন করতে পারবে না। শুধু আমাদের সারাদিন পড়ালেখা করাই একটা মানুষের কাজ না, পাশাপাশি কিভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হয়, কিভাবে গোছালো আকারে কথা বলতে হয়, সব কিছুই শিখতে হয়। কিভাবে আমরা যারা মুরব্বী আছে ওদেরকে শ্রদ্ধা করব, এগুলো আমাদেরকে মানবীয় গুণবলীগুলো শিখতে হয়। তো নিশ্চয়ই এই ইলেকট্রনিক মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে এগুলো নাই। তার জন্য এখানে বলা হয়েছে লেক অফ হিউম্যান এলিমেন্ট মানে মানবীয় গুণবলীগুলো এখানে না থাকার কারণে অনেক দেশই এই শিক্ষা ব্যবস্থাকে কি করে না, এক্সিস্ট করে না বা নিতে চায় না।
এরপরে চিকিৎসা ক্ষেত্র, বর্তমানে চিকিৎসা ক্ষেত্রের মধ্যেও আমরা দেখি যে ইলেকট্রনিক যে ভাবটা সেটা অনেক বেশি দেখা যাচ্ছে। টেলিমেডিসিন বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে বোঝায়। মানে বর্তমানে দেখা যায় যে হাতের কাছে যে মোবাইলটা আছে এটা দিয়ে বাইরের দেশে তুমি কোনো ডাক্তারের সাথে কথা বলতে চাচ্ছ, তুমি মোবাইলের মধ্যে ভিডিও কল দিয়ে ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নিতে পারো। তো এটাকে বলা হয় টেলিযোগাযোগ বা টেলিমেডিসিন। টেলিমেডিসিন কি সেটা আসার সম্ভাবনা যদিও কম, তাও একটু দেখে নেবে। এর মূল কথা হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তো টেলিমেডিসিনের কাজও হলো এটা। এখানের মধ্যে দেখো টেলিডক, এরপরে এখানের মধ্যে আরও আছে এমডি লাইভ, এগুলা এই এমওএল, ডক্টর অন, এইগুলোর মাধ্যমে, এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে বর্তমানে এই টেলি সেবাটা দেওয়া হচ্ছে বা এগুলোতে পাওয়া যায়। 2020 সালে কোভিডের পর থেকে এটা অনেক বেশি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে পড়ে। এরপরে হলো ইএচআর বা ইলেকট্রনিক হেলথ রেকর্ড। এই ইএচআর এর পুনরূপটা একটু জেনে রাখবে, মাঝে মধ্যে আসে। ব্যবস্থাপনায় ডেটাবেজে রোগীর সকল তথ্য সংরক্ষিত থাকে এবং রোগী তার ইএচআর ব্যবহার করে যে কোনো স্থান থেকে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যে কোনো স্থানে বসে পেতে পারে। যে কোনো স্থান থেকে তুমি তার রেকর্ডগুলো নিতে পারবে। তো এখানে নোট আকারে, থেরাপি আকারে, এগুলো এই সবের মাধ্যমে সাধারণত এই সফটওয়্যারগুলো ব্যবহার করে কি করা হয়, এগুলো পাবলিশ করা হয়। এরপরে দেখো গবেষণা, যে প্রক্রিয়ায় সৃষ্টিশীল মেধা মনন প্রয়োগ করে পৃথিবীর জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি বা সমৃদ্ধ করা হয় সেটি হচ্ছে গবেষণা। তো গবেষণা পুরো পৃথিবীতে অনেক বেশি প্রয়োজন, যদিও আমাদের দেশের অবস্থা খুবই বাজে। আমাদের দেশের মধ্যে গবেষণা তেমন আছে বলে আমার মনেও হয় না, কারণ প্রতিটা জায়গার মধ্যে গবেষণা খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি দেখি অফিসের ক্ষেত্রে বর্তমানে আমরা কিছু অ্যাপস ব্যবহার করছি যে অফিসের ক্ষেত্রে গুগল সম্পর্কে আমরা অনেকেই অবহিত আছি, মানে আমরা অনেকেই জানি। ড্রপবক্স, গুগল ড্রাইভ, অফিস 365, গুগল ডক্স, এগুলো কিন্তু আমরা প্রায় ব্যবহার করি এবং এগুলো ব্যবহার করে বর্তমানে আমরা আমাদের ডকুমেন্টগুলো সংরক্ষণ করতে পারি। তো আমাদের অফিসের ক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখলে হবে। এরপরে যদি দেখি আমরা বাসস্থান, বর্তমানে আমরা কিছু স্মার্ট হোম দেখতে পারতেছি এবং যেগুলোকে বলা হয় হোম অটোমেশন সিস্টেম, এবং এগুলো একটু জেনে নিবে। এগুলোর মধ্যে কি হয়, বিভিন্ন রকম সুবিধা পাওয়া যায় আর কি স্মার্ট হোমগুলোতে। তোমরা এখান থেকে পড়লে আরও ভালো ধারণা পাবে। এরপর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বর্তমানে যে ব্যবসা বাণিজ্যগুলো আছে সেগুলো ই কমার্স ভিত্তিক হয়ে গেছে। ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স এই যাত্রার পথিক। মানে বর্তমানে যে ব্যবসাগুলো দেখা যাচ্ছে কি হচ্ছে, এগুলোর মধ্যে সবগুলোই ই কমার্স ভিত্তিক। মানে তুমি কোনো একটা কারো কাছ থেকে প্রোডাক্ট নেবে এবং সেটা নিজের মতো করে ওয়েবসাইট থেকে নিজের নামে সেগুলো বিক্রি করবে। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে আমরা ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স বলি। খুব বেশি গুরুত্বপূর্ণ ই কমার্স কি, কতে আসতে পারে, এগুলো তোমাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। এর কারণ হলো যে তোমরা এখান থেকে যাতে একেবারে পড়ে ফেলতে পারো, আবার গাইডে যাবে, আবার বিভিন্ন, যদিও আমি তোমাদেরকে সাজেশন দিব কিন্তু তাও তোমরা আপাতত এইভাবে করে পড়ো। এরপর দেখো ই কমার্সের কিছু ওয়েবসাইট আছে, যেমন বাংলাদেশের মধ্যে বিক্রয়.com অনেক ফেমাস, দারাজ.com সবচেয়ে বড় ই কমার্স সাইট বাংলাদেশে। এরপর আলিবাবা.com পুরো পৃথিবীর মধ্যে অনেক বেশি জনপ্রিয় এটা। অ্যামাজন.com, আলিবাবার প্রতিষ্ঠাতা জেকমার তোমরা চাইলে অনেকে জেকমার যে লেসনগুলো আছে এগুলো শুনতে পারো, জীবনের জন্য অনেক কাজে দিবে। এরপর ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটাও একটু দেখবে। বর্তমানে আমরা এখানে এগুলোর মাধ্যমে কি করা হয়, টাকা ট্রান্সফার করা হয় যে এটার কাছে। অনলাইন ব্যাংকিং নামে পরিচিত এই পদ্ধতিকে বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম পরিষেবা হিসেবে গণ্য করা যায়। এই ধরনের পদ্ধতিতে লেনদেনকে ইন্টারনেট ব্যাংকিং বলা হয়। খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। এর পরবর্তী আমরা টপিক যেটা দেখছি সংবাদ নিয়ে একটু মোটামুটি দেখবে। এখানে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে সংবাদের মধ্যে, এগুলো একটু দেখে নিবে। এখান থেকে তেমন একটা কোয়েশ্চেন হয় না। বিনোদন ও সামাজিক যোগাযোগ, বিনোদন এবং সামাজিক যোগাযোগের মধ্যেও তেমন একটা কোয়েশ্চেন হয় না, এখান থেকে এমসিকিউ বা কিছু তেমন একটা আসে না। সাংস্কৃতিক বিনিময়, মানে আমরা আমাদের যে সংস্কৃতির বিষয়গুলো আছে, জাতি, ধর্ম, বর্ণ, এগুলোর কথা এখানে বলছে, এখান থেকেও তেমন একটা কোয়েশ্চেন আসে না। এতটুকু পর্যন্ত সুন্দর করে বইয়ে দাগায় ফেলবে এবং আন্ডারলাইন করে ফেলবে।